তা আজকের যে টপিক সেটা হলো ভূমিকম্প কেন হয়। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম, এক্স প্রফেসর সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট, ঢাকা। আমি একজন আর্থকুয়েক এবং জিওটেকনিক্যাল স্পেশালিস্ট হিসেবে বিগত জাস্ট কয়েকদিন আগে যে তুর্কি এবং সিরিয়াতে যে ভূমিকম্পটা ঘটে গেল, তারপরে যে অনেক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হলো, সেটার পরিপ্রেক্ষিতে চিন্তা করলাম যে কিছু বিষয় আমাদের সিভিল ইঞ্জিনিয়ার প্লাস সাধারণ মানুষদের জানানো দরকার। যদিও বা অনলাইনে অনেক কিছুই আছে, তারপরও আমি আরেকটু সহজভাবে জিনিসগুলি বোঝানোর জন্য আজকে থেকে একটা সিরিজ শুরু করলাম। এই সিরিজটা হলো এই আর্থকুয়েক রিলেটেড টুকিটাকি বিষয়গুলি এবং স্ট্রাকচার বা বিল্ডিং ভবন নির্মাণ সংক্রান্ত টুকিটাকি যে বিষয়গুলি, যেগুলি কনসিডার করলে পরিশ্রমে বা সামান্য কিছু টেক কেয়ার করলেই আপনি হয়তো ভালো একটা রেজাল্ট পাবেন বা ভূমিকম্প রোধী বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশন করতে পারবেন। সেই জন্য আমাদের এই সিরিজটা শুরু করা। তা আজকের যে টপিক সেটা হলো ভূমিকম্প কেন হয়। ভূমিকম্প হওয়ার মধ্যে অনেকগুলি কারণ আছে, তার মধ্যে যে মেজর যে কারণটা সেটা হচ্ছে প্লেট টেকটনিক্স। অর্থাৎ পুরো বিশ্বটা অনেকগুলি প্লেটে বিভক্ত। সেই প্লেটের যে জাংশনগুলি আছে, জাংশনগুলিতে মুভমেন্ট হচ্ছে, প্লেটগুলি মুভমেন্ট হচ্ছে, সেইখানে যে ইন্টারাকশন হচ্ছে সেটার কারণে ভূমিকম্প হয়। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে অনেক জায়গায় ভলকানিক ইরাপশন হয়, অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণেও ভূমিকম্প হয়। আরেকটা কারণ হচ্ছে এমন কিছু মানে মাটি আছে যেগুলি পানি বা সংস্পর্শে আসলে গলে গিয়ে লিকুইড হয়ে যায়, অর্থাৎ ডিজলভ হয়ে যায়। তখন এখানে বিশাল এক গর্তের সৃষ্টি হয়, বিশাল সাবসিডেন্স হয়, যার কারণেও অনেক সময় ভূমিকম্প হয়। আরেকটা হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি, মানে আমরা মানুষরা কিভাবে ভূমিকম্প ঘটাইতে পারি বা আমাদের মানুষের অ্যাক্টিভিটির কারণে কিভাবে ভূমিকম্প হয়। যেমন একটা হচ্ছে আপনি কোন দেশ একটা ম্যাসিভ একটা ড্যাম কনস্ট্রাকশন করলো, যেটার কারণে এক পাশে অনেক পানি ধারণ করবে, আরেক পাশে পানি যাইতেই দিবে না এবং কন্ট্রোল হইতে যেতে দিবে। তখন দেখা যায় যে এক পাশে মাছের যে হিউজ মাছ এক জায়গায় জমা হচ্ছে, সেটার যে ওজন, এই ইমব্যালেন্সের কারণেও প্লেট টেকটনিক্সটা ইনডিউস হয়ে, অর্থাৎ স্টার্ট হয়ে এখানে একটা ভূমিকম্প হতে পারে এবং অতীতে এরকম বেশ কিছু রেকর্ড আছে। এরপরও যদি আপনি টানেলিং করেন, বড় আকারের যদি অনেক ডেপথে গিয়ে টানেলিং করেন, সেই টানেলের অ্যাক্টিভিটির কারণেও ভূমিকম্প হতে পারে, বাট এটা খুব রেয়ার, ফ্রিকোয়েন্টলি হয় না। এরপর হচ্ছে মাইনিং এর কারণে। খুব বিশাল এলাকা জুড়ে যখন মাইনিং করা হয়, এক জায়গায় দেখা যায় অনেক মাটি পাথর সব সরানো হয়, ওখান থেকে মাইনিং করা হয়, সেখানেও মানে সেইটার অ্যাক্টিভিটির কারণেও ভূমিকম্প হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার উইপেন টেস্ট। এইটা তো আপনারা সবাই জানেন যে মানে সমুদ্রের মধ্যে অথবা ভূগর্ভের মধ্যে নিউক্লিয়ার বম্ব রেখে তারা কন্ট্রোল ওয়েতে এটাকে ব্লাস্ট করে। ব্লাস্ট করলে সেটার কারণে ভূমিকম্প হয়। সুতরাং এগুলো হচ্ছে কারণ। প্লেট বাউন্ডারিজ বা প্লেট টেকটনিক্স এর যে কথাটা বললাম, সেটা আপনারা জানেন যে এরকম পুরা ওয়ার্ল্ড অনেকগুলি প্লেটে বিভক্ত এবং প্লেটগুলি একটা আরেক এক দিকে মুভমেন্ট করতে চাচ্ছে কিন্তু পারে না। কেন পারে না? এই যে সয়েল টু সয়েল ফ্রিকশনের কারণে। মনে করি আমার এই দুইটা হলো প্লেট, এটা এভাবে মুভ করতে চাচ্ছে, কিন্তু এখানে যে ফ্রিকশন আছে, সেই ফ্রিকশনের কারণে সে সহজে মুভ করতে পারে না। এই 1 মিলি 2 মিলি বছরে বা 3 মিলি 5 মিলি বছরে মুভমেন্ট হচ্ছে, কিন্তু মেজর মুভমেন্টটা হইতে পারে না। যখন এই প্রেসারটা জমা হইতে হইতে এ আর নিতে পারে না, মানে অর্থাৎ তার ক্যাপাসিটিতে কুলায় না, তখন এইভাবে হঠাৎ করে এটা একটা মানে ছেড়ে দিলে এই যে কম্পনটা, এটা হচ্ছে ভূমিকম্প। এবং এটার কারণে আপনারা জানেন যে তুরস্ক যে ভূমিকম্পটা হলো, সেটার কারণে দুইটা প্লেট অপোজিট ডিরেকশনে প্রায় 3-4 মিটার সরে গেছে বা 10-15 ফিট মতো সরে গেছে। এইটা হচ্ছে প্লেট বাউন্ডারির কারণে যে ভূমিকম্প, মানে প্লেট টেকটনিক্স এর কারণে ভূমিকম্প সেইটা। এবং সেইটা এই প্লেট বাউন্ডারি সিস্টেমটা আবার 3 প্রকার আছে। এইটা হচ্ছে এই দুইটা প্লেট একটা আরেকটার উপরে এভাবে উঠতে চাচ্ছে, কিন্তু এটা সহজে পারে না, কারণ এখানে ফ্রিকশন আছে, এখানে বাধা দিচ্ছে তাই। কিন্তু প্রেসার জমা হইতে হইতে এক পর্যায়ে ঠাস করে এরকম করে চলে যাবে। যেদিন চলে যাবে সেই দিনে বিশাল ভূমিকম্প হবে এবং যাওয়ার আগে ছোট ছোট ভূমিকম্প হবে, যাওয়ার পরেও ছোট ছোট অনেকগুলি ভূমিকম্প হবে। পরে যেগুলো হয় সেগুলিকে বলা হয় আফটার শক, আগে যেগুলো হয় সেগুলিকে বলা হয় ফোরশক।
তো আপনারা মানে আর তুরস্কও দেখলেন যে বড় ভূমিকম্প হওয়ার পরে আবার ছোট ছোট অনেকগুলি হলো, বড়র পরে এবং একটা বড়ও হলো। সুতরাং ভূমিকম্প একটা যখন হয় তখন সাথে সাথে বিভিন্ন জায়গায় শেল্টারে আশ্রয় নিই, যাতে পরবর্তী 2-3 দিন অ্যাটলিস্ট যে বড় আরো কিছু বড় ভূমিকম্প আসতে পারে সেগুলি থেকে মানুষ রক্ষা পায়। এরকম হইতে পারে, এটার অপোজিট আরেকটা হচ্ছে যেটা তুরস্কে যেটা হয়ে গেল, এটা হচ্ছে একটা আরেকটার সাথে প্যারালাল এভাবে মুভ করতে পারে। এখন এই আরেকটা যে কারণ সেটা আমরা বললাম যে ভলকানিক ইরাপশন, যে এখানে হয়তো ভলকানো আছে বা আগ্নেয়গিরি আছে, সেইটা অগ্নুৎপাতের কারণে, অগ্নুৎপাত হলে আশেপাশের এলাকায় ভূমিকম্প হবে। কিছু কিছু সয়েল আছে, লাইমস্টোন স্পেশালি, সেগুলি হচ্ছে পানির সংস্পর্শে আসলে এটা ডিজলভ হয়ে মানে গলে যায়, অর্থাৎ পানির সাথে মিশে যায়। তখন এখানে বিশাল বিশাল ফাঁকা তৈরি হয়। ফাঁকা তৈরি হলে উপরের মাটিটা ধসে পড়ে, ধসে পড়লে এখানে বড় বড় সিঙ্কহোল তৈরি হয়। সেটা হয়, সেটার পাশাপাশি ভূমিকম্প হতে পারে, হবে কোনো গ্যারান্টি নেই, বাট হতে পারে বড় আকারের যদি দশ হয় তাহলে ভূমিকম্প হতে। ড্যাম কনস্ট্রাকশনের কারণে যেটা বললাম, এটা একটা ছবি দিলাম যেটা দেখে বুঝতে সুবিধা, যে এই ড্যামের কারণে এই পাশে হিউজ পরিমাণে, যেমন আমাদের কাপ্তাই ড্যামের কারণে এক পাশে হিউজ পানি সঞ্চয় করা। এখন প্রথম যখন এই ড্যামটা কনস্ট্রাকশন করা হবে ম্যাসিভ, তারপর যখন এখানে পানি জমা হতে থাকবে, এক পাশে পানি অনেক বেশি জমা হবে, আরেক পাশে পানি থাকবে না। এই যে ইনব্যালেন্সটা হলো, এইটার কারণেও ভূমিকম্প হতে পারে। এইটার অতীতে বেশ কয়েকটা রেকর্ড আছে। এরপরে নিউক্লিয়ার বম্বের যে বিষয়টা বললাম, সেটা হচ্ছে মাটির ভিতরে হোল করে এখানে নিউক্লিয়ার বম্ব রাখা হলো, তারপরে কন্ট্রোল স্টেশন থেকে, কন্ট্রোল ওয়েতে এটাকে ব্লাস্ট করা হলো। ব্লাস্ট করলে এটার কারণে আশেপাশে ভূমিকম্প হবে। সুতরাং এগুলি মরুভূমিতে বা এমন জায়গায় করা হয় যেখানে জনমানব নাই, হ্যাঁ, যাতে কারো ক্ষয়ক্ষতি না হয়। বাট পৃথিবীর একটা ক্ষতি হয়, সেটা মানে মেজার করা সায়েন্টিস্টদের দায়িত্ব। আশা করি এখান থেকে আপনারা ভূমিকম্প কেন হয় এটা বুঝতে পেরেছেন।